ওকে, আমরা সরণ ভেক্টরের জিনিসগুলো রেকর্ডে নাই আমাদের। যাই হোক, তোমরা যারা ক্লাসে আছো তারা দেখে ফেলছো যে আমি রেকর্ড করতে ভুলে গেছিলাম। ওকে, তো আমাদের এখানে ভেক্টরের বিভাজন নিয়ে আমরা একটু কাজ করব। ভেক্টরের বিভাজন আমাদের কি কি পড়ছিলাম আমরা? ভেক্টরের বিভাজনের আমরা 2-3টা পদ্ধতি দেখছিলাম, তাই তো? তো ভেক্টরের বিভাজনের মধ্যে আমরা ফার্স্টে লিখলাম লম্বাংশিক বিভাজন। লম্বাংশের বিভাজনটা কি ছিল ভাইয়া? লম্বাংশের বিভাজন ছিল যে আমাদের কোন একটা ভেক্টরকে 2 বা ততোধিক ভেক্টর রাশিতে যদি বিভক্ত করার পদ্ধতিকে আমরা বলি মেইনলি ভেক্টর বিভাজন। ভেক্টর বিভাজনের সংজ্ঞা হচ্ছে 2 বা ততোধিক ভেক্টরে কনভার্ট করে ফেলবো। একটা ভেক্টর আছে এরকম, সেটাকে আমি যদি যে কোনো দিক বরাবর ভেঙে ফেলি বা যে কোনো ধরো আমি এরকম 2টা অক্ষ বরাবর ভেঙে ফেলাম, এক্স অক্ষ বরাবর বা একটা ওয়াই অক্ষ বরাবর, বা 2টা লম্ব বরাবর ভেঙে ফেলাম যাদের মাঝখানে 90 ডিগ্রি, 2টা এরকম ভাঙতে পারি। অথবা আমি একটা ভেক্টর আছে এরকম করে সেটাকে আমি 2টা দিক বরাবর যে কোনো র্যান্ডম 2টা দিক বরাবর ভেঙে ফেললাম। মানে ধরো এই একটা 5 ভেক্টর আছে, সেটাকে 2 ভাগে ভাগ করে দিলাম। তো 2টা দিক বরাবর এই ভেক্টরটাকে যদি ভাগ করে দিতে হয়, তখন আমাদের যে প্রসিডিওর সেগুলো আমরা এখন শিখবো। তো ভেক্টরের বিভাজন বলতে বোঝায় কোন একটা ভেক্টরকে 2 বা ততোধিক ভেক্টর রাশিতে বিভক্ত করার পদ্ধতিকেই বলি আমরা ভেক্টর বিভাজন। আর ভেক্টর যে বিভক্ত যে অংশগুলো থাকবে সেটা হচ্ছে মূল ভেক্টরের উপাংশ। উপাংশ তাহলে কি হচ্ছে? উপাংশ হচ্ছে মেইনলি হচ্ছে আমাদের কোন একটা ভেক্টর থাকবে, সেই ভেক্টরটাকে আমি ভাগ করার পর 2 বা ততোধিক দিকে যদি ভাগ করে দিলাম, ধরো আমি র্যান্ডম ইচ্ছা মতো 2টা দিকে ভাগ করে দিলাম, এই ভেক্টরটা বলে পরবর্তীতে আর কিছু থাকবে না, মানে ফোর্স ডিস্ট্রিবিউশন করে দিলাম। ধরে নাও তোমরা যদি চিন্তা করো, তোমরা এটা অনেক ভালোভাবে বুঝো, তোমরা যখন মারামারি করো ভাই বোনরা, তখন দেখা যাবে যে যে তোমরা নিজেদেরকে প্রতিরক্ষা ব্যবস্থা করার জন্য দেখা যায় তোমাদের ফোর্স গুলোকে তোমরা কি করো, বা যে অন্য বিপক্ষ পক্ষ যখন তোমাকে আক্রমণ করে তখন তুমি কোনোভাবে তোমার ফোর্সটাকে ডিস্ট্রিবিউট করে দাও। ধরো একটা বালিশ দিয়ে তোমরা মারামারি করতেছো, দেখা গেল যে তুমি সামনে এমন কিছু করলা যাতে তোমার এই অপর পক্ষ যে জোরে মারতেছে সেই জোরে একটা তুমি ঠেকা দিলা। বাস্তব জীবনে আমরা এরকম অনেক করি, আমরা ফুটবল খেলতে যাই, ক্রিকেট খেলতে যাই, দেখা যায় আমরা ফোর্সটাকে কি করে দিই। ধরো একটা ক্রিকেট খেলা একজন প্লেয়ার অনেক জোরে একটা বল মারছে, এখন ফিল্ডার কি করলো, সেটা হাতে লাগাই দিল, দেখা যাবে কি বলের গতি কমে গেছে। আসলে কি করছে, এই ফোর্সটাকেও মানে সে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে, তার হাতে লাগায় কিছু কমায় নিছে, তারপর ওইটা গেছে। এখন আমাদের এইখানে মনে রাখতে হবে যে তোমরা ঠিক যখন ক্যারাম খেলো, ক্যারাম খেলার সময় ধরো আমাদের এখানে কোন একটা গুটি আছে, ধরো আমি এখান থেকে একটা স্ট্রাইক পয়েন্ট আছে, আমি এখানে একটা জায়গায় মারলাম, কিন্তু আমি এই গুটিটাকে টাচ করায় আমি এখানকার কোন একটা গুটিকে খাইতে চাই। তো আমি কি করি, আমি তখন এখানে একটা বলে মারি, এই গুটিটার কাছে টাচ করায় যাতে কি হয়, এইটা এদিকে চলে যায়, পাশাপাশি কি এইটাকে আমি এদিকে নিয়ে মানে ইয়ে করতে, তখন আমার দেখা যায় যে এখানে আমার কিছু ফোর্স ডিস্ট্রিবিউট হয়ে গেছে। তো আমাদের ভেক্টর বিভাজন গুলো আমাদের বস্তু জীবনে অনেক বেশি অ্যাপ্লাই হয়। তো আমরা কি করব, যে আমরা হচ্ছে এখন সেই ভেক্টরটা কি করতে পারি, আমরা যে কোনো দিক বরাবর বিভাজিত করতে পারি। এখানে আমি যেমন করছিলাম যে কোনো দিক বরাবর বিভাজন, দেখো এখানে কোনো মাঝখানে কোনো কোণ নাই। কিন্তু এমন অনেক ক্ষেত্রে হয় যখন আমি কি করি, বা তোমরা যদি ওই যে 8 বল পুল বা যে কোনো খেলা দেখো, তখন দেখা যায় আমাদের এই জিনিসগুলো খুব ভালো সেন্স থাকা লাগে যে আমাদের কোন দিকে মারলে, ধরো একজন মানুষ এখান থেকে ওই যে গুটি, মানে এখানে যে একটা চোখা ইয়া নিয়ে, মানে তুমি এখানে ধরো এখানে যদি একটা চোখা কি ভাবতেছো, ধরো আমাদের এখানে একটা চোখা কিছু নিয়ে আমরা ওই যে ইয়াটা দিয়ে আমরা মারি বলটা, এখানে ধরো আমাদের অনেকগুলা ইয়া আছে, তো আমরা যে কোনো একটা র্যান্ডম বলে তো আঘাত করতে পারবো না, মানে আমাদের একটা সিরিয়াল ওয়াইজ খাইতে হয়, বা মানে যে ওইখানে যে পকেট গুলাতে ফালাইতে হয়, এখানে বিভিন্ন জায়গায় পকেট আছে, সেই পকেট গুলাতে ফালাইতে হবে। তো এখন যখন ফালানোর জন্য তোমরা কি করো, অবশ্যই কি একটা ফোর্স ডিস্ট্রিবিউট করে দিতে হয়, বা তোমাদেরকে ভেক্টরটাকে মানে এই যে বলটা মারে সেই বলটাকে সে এমন ভাবে কাজ করায় যাতে আমাদের ভেক্টরটাকে ভাঙতে হয়। তো বস্তু জীবনে আমাদের বিভিন্ন ক্ষেত্রে এই ভেক্টরের উপাংশগুলো খুবই কাজে লাগে, উপাংশে বিভক্ত করা। এখন সেখানে লম্বাংশ বিভক্ত করা হতে পারে বা যে কোনো দিকে বিভক্ত করা লাগতে পারে, ঠিক আছে। আমাদের যে লম্বাংশে কখন বিভক্ত করা লাগতে পারে, ধরো আমাদের একটা পাখি উঠতেছে, বা যে কোনো ক্ষেত্রে ধরো তুমি একটা নদীতে নৌকার মধ্যে চালাইতেছো, ঠিক আছে। তো নদীর মধ্যে যখন নৌকা চালাইতেছো, যখন আমাদের বৈঠা দিয়ে তুমি এখানে পাড়ের মধ্যে মানে বৈঠা দিয়ে তুমি কি করতেছো, আমাদের এখানে নৌকা আছে, আমি বৈঠা দিয়ে এখানে কি করলাম, আঘাত করলাম, দেখা যাবে যে এই যে ভেক্টরটা দিলা, সেই ভেক্টরটা দেখা যাবে যে 2টা ভাগে ভাগ হয়ে যায়, এমন ভাবে ভাগ হয় যে কিছু অংশের জন্য সে সামনের দিকে যায়, পাশাপাশি কিছু অংশের জন্য সে পাড়ের দিকে যাইতে থাকে, ঠিক আছে। এই পাড়ের অপর পাড়ে যে অপর পাড়টা আছে না, সেই অপর পাড়ের দিকে যাইতে থাকে। এটা ধরো আমাদের নদী, নদীর মাঝখানে, তো এইটা হচ্ছে কিছু অংশ বরাবর জন্য আমার নদীর, এই যে আমি যখন এখানে বৈঠা দিয়ে ধাক্কা মারি, তখন দেখা যায় এমন ভাবে ভেক্টরটা ভাঙে যাতে কিছু অংশের জন্য আমি কি করি, নদীর পার বরাবর যাই, কিছু অংশের জন্য আমি যাই হচ্ছে নদীর আমার যেদিকে যাওয়া দরকার সেদিকে যাই। তো এই যে ভেক্টরটা বিভাজিত মানে এই বলটা বা যে কোনো ক্ষেত্রে আমাদের যে ভেক্টর রাশিটা সেটা যে বিভাজিত হয়ে গেল, কিছু অংশের জন্য দেখা যায় আমি নদীর পার বরাবর যাই, এই ধরো আমাদের কিছু অংশের জন্য দেখা যায় আমি একদম পুরা অপোজিট সরাসরি যেতে থাকি।
এই ক্ষেত্রে আমাদের বোঝার জন্য আমাদের ভেক্টরে মেইনলি এই ভেক্টরের বিভাজনগুলো লাগে। আমাদের ভেক্টরের বিভাজনে আমি এত কিছু বলার কারণ মেইনলি অ্যাপ্লিকেশনটা আমাদের জানা দরকার যে ভেক্টরের বিভাজনটা কোথায় কাজে লাগে। তো আমাদের এখানে দুই ধরনের বিভাজন আছে, একটা হচ্ছে লম্বাংশিক বিভাজন, একটা হচ্ছে যে কোনো দিক বরাবর বিভাজন। তো লম্বাংশিক বিভাজনটা কি? লম্বাংশিক বিভাজনটা হচ্ছে যে আমি একটা ভেক্টর আছে, সেই ভেক্টরটাকে দুইটা লম্ব বরাবর ভাগ করে দিলাম। মানে এদিকে একটা অক্ষ বা অক্ষ না চিন্তা করলেই হয়, মানে ধরো আমাদের দুইটা এমন ভাবে ভাগ করে দিলাম দুইটা দিক বরাবর, সেই দুইটা দিকের মধ্যবর্তী কোণ হচ্ছে কত, ধরো আমি এটা আঁকা একটু ভুল করে ফেলছি, দুইটা এমন ভাবে ভাগ করলাম যেমন দুইটা দিক বরাবর এমন ভাবে ভাগ হয়ে গেল যেটা যে দুইটা দিকের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, এমন ভাবে এটা হচ্ছে লম্বাংশিক বিভাজন। লম্বাংশিক বিভাজন মানে হচ্ছে আমি একটা ভেক্টরকে দুইটা ভেক্টরে এমন ভাবে কনভার্ট করলাম যেন এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। তো এইটা এই যে এইগুলা হচ্ছে কি আমার এদিক বরাবর আমি পাবো কি ওই ভেক্টরটার একটা উপাংশ পাবো, এই মূল ভেক্টর যেটা ছিল মূল ভেক্টরটার এদিক বরাবর একটা উপাংশ পাবো, এদিক বরাবর আরেকটা উপাংশ পাবো, যেগুলোকে আমরা বলবো লম্ব উপাংশ, তাই তো? এটা ছিল এদিক বরাবর ছিল মূল ভেক্টর, এবং আমাদের এটাকে হচ্ছে লম্বাংশে বিভক্তকরণ করতেছি আমরা। লম্বাংশ বিভক্তকরণটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে কোনো যখন আমরা ম্যাথ করতে যাব, আমাদের যে কোনো একটা হেলানো তলে কোনো ম্যাথ করতে গেলে সাথে সাথে আমাদের এখানে কি হয়, লম্বাংশ বিভক্তকরণ, যে কোনো একটা বস্তু পড়তেছে কিনা, বা তুমি হচ্ছে এই ধরো একটা পাখি উড়া, বা তুমি ধরো যে কোনো ক্ষেত্রে নদীর থেকে লাফ দিতেছো, মানে সরি নদীতে না, নৌকা থেকে আমি ধরো আমাদের পাড়ের দিকে আমি যখন লাফ দিতেছি, এক্ষেত্রে দেখা যাবে বিভিন্ন ক্ষেত্রে আমাদের এই লম্বাংশ উপাংশ দিয়ে আমরা ব্যাখ্যা করব। ধরো আমাদের হাঁটা চলা, আমাদের লাফ দেওয়া, আমাদের যে কোনো ধরো আমাদের তীর ধনুক নিক্ষেপ করা, সব ক্ষেত্রে আমাদের ব্যাখ্যার জন্য এই লম্বাংশ বিভক্তকরণ সূত্রটা খুবই কাজে লাগে। ঠিক আছে? তো পাশে আমরা এখন এটা যদি বুঝি, যদি আমাদের এখানে একটা ভেক্টর থাকে, এটা যদি এক্স অক্ষ ভেক্টর, মানে এক্স একটা ভেক্টর, বা যদি আমরা এটাকে আর একটা ভেক্টর বলি, ধরো আর একটা ভেক্টর বললাম, এই ভেক্টরটা একটা দিকের সাথে ধরো আমাদের এদিকে থিটা কোণ করে আছে, যদি থিটা কোণ করে থাকে তাহলে আমরা যদি এটাকে থিটা চিন্তা করি, মানে এইটাকে যদি আমাদের ও, আর এটা এই বিন্দুটাকে আমি যদি ও বলতাম আর এটাকে যদি এ ভেক্টর বলতাম, তা আমি কি করলাম, আমি ও থেকে এর দিক এই যে আমি এইটাকে ধরো এক্স অক্ষ বললাম, এটাকে ধরে নিলাম ওয়াই অক্ষ তোমাদের বোঝার সুবিধার্থে। তো আমি ধরে নিলাম যে এদিক বরাবর হচ্ছে আমাদের এক্স অক্ষ, একদিক বরাবর হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এদিক বরাবর ছিল আমাদের এক্স অক্ষ, এদিক বরাবর ছিল আমাদের ওয়াই অক্ষ। তো যদি এরকম থাকে তো আমাদের এই ও এ ভেক্টরটা ছিল, আর এখানে আমি এটাকে কি করলাম, একটা লম্ব টানে দিলাম এখান বরাবর, এখানে লম্ব টানলাম। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো, এখানে যতটুকু থাকবে সেম পরিমাণ মান কিন্তু আমাদের এই যে এখানেও থাকবে, তাই না? এই যে এখান থেকে আমরা যদি চিন্তা করলাম এদিক বরাবর সমান চিন্তা করে রাখতে পারলাম না, আচ্ছা এইটা যদি তোমরা এখন চিন্তা করো এখান বরাবর এদিকে হচ্ছে সমান, তো এখন তুমি এই যে আমাদের ওয়ে ভেক্টরটা ছিল, এই ওয়ে ভেক্টরটা ছিল আমাদের এখানে, যেটাকে আমি আর দ্বারা সূচিত করলাম, ওয়ে ভেক্টরটাকে আমি আর দ্বারা সূচিত করলাম, যেটা এক্স অক্ষের সাথে আমাদের থিটা কোণ করেছিল। এখন আমরা যদি এটাকে একটু চিন্তা করি, এটা এখানে আমি ও এ থেকে একটা লম্ব টেনে দিলাম যেটা এন, তাহলে এই ও এ এন ত্রিভুজে আমরা যদি দেখতে পাই যেখানে আমাদের লম্বাংশ যদি আমরা চিন্তা করি, তাহলে ও এন এর পরিমাণ কত, তেমনি আমাদের এ এন এর পরিমাণ কত, এ এন যতটুকু হবে, এই যে এ এন যা একটু পরিমাণ তা, যেটাকে আমি এখানে বলতে পারি কি, এটাকে আমরা ধরা বললাম যে এটাকে বললাম ও এম, এটাকে বললাম ও এম। ও এমটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি অক্ষ, মানে ও এমটা আমার দরকার, আর আমাদের দরকার হচ্ছে ও এন এর ভ্যালুটা বের করা দরকার। ও এম আর এ এন কিন্তু আবার সমান, কারণ কি এরা হচ্ছে সমান, মানে আয়তর মতো করে, যে আয়তর বিপরীত বাহুগুলা পরস্পর সমান হয়, তাহলে ও এম আর ও এন সবসময় সমান হবে, সরি ও এম আর এ এন পরস্পর সমান হবে। তো আমরা যদি এটা চিন্তা করতে পারি, তো সেইখান থেকে আমরা কনসেপ্ট ইউজ করে আমরা এখন এই ত্রিভুজের বিধি ইউজ করে আমরা বের করে ফেলতে পারবো। তো আমরা যদি cos থিটা চিন্তা করি, cos থিটা ইকুয়াল টু কত, ভূমি ব্যয়, মানে cos থিটা না, হ্যাঁ cos থিটা ইকুয়াল টু কত, আমাদের ভূমি ব্যয় অতিভুজ, ভূমি হচ্ছে আমাদের ওএন আর অতিভুজটা হচ্ছে আমাদের ওএ, ঠিক আছে, ওএন আর ওএ। তো ও এর ভ্যালুটা আমরা জানি, ও এর ভ্যালুটা হচ্ছে আমাদের আর, তাহলে ওএন ইকুয়াল টু ভ্যালু কত আমাদের আর cos থিটা। ওকে, আর আমরা যদি এখানে একটু মুছে দেই এইগুলা এই পাশে, তো আমরা যদি এদিকে মুছে দিলাম, এখন আমরা এখানে লিখতে পারি ওএনটা হচ্ছে আর cos থিটা। তেমনি আমাদের ওএম এর ভ্যালুটা আমরা বের করে ফেলতে পারবো, ওএম হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই অতিভুজ, তাহলে ওএম বাই ওএ ইকুয়াল টু হচ্ছে sin থিটা, তাই না? তাহলে ও এর ভ্যালুটা হচ্ছে আমাদের আর, তাহলে আর sin থিটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, দেখতে পাচ্ছি যে এদিক বরাবর হচ্ছে যেহেতু থিটা ছিল যেদিকে, সেদিকে বরাবর ছিল আমাদের, এদিক বরাবর এটা ভেঙে আসছে কত, আর cos থিটা, আর এদিক বরাবর আসছে আমাদের কত, আর sin থিটা। মানে এখানে ওএম না, মেইনলি ওএম এর পরিবর্তে আসলে আমাদের আসা উচিত ছিল এ এন নিয়ে চিন্তা করা উচিত ছিল, তাই তো? আমরা মেইনলি এটা আসলে এ এন লেখা উচিত ছিল, পরবর্তীতে ওএম
হয়ে যেত, এ এন আর ও এন তো সমান, এটা হচ্ছে এ এন বাই ও এ। ত্রিভুজ এ মানে এই ত্রিভুজের চিন্তা করার দরকার নেই, আমাদের এই ত্রিভুজটা চিন্তা করো। এই ত্রিভুজের বেলা ত্রিভুজ ও এ এন, এই ত্রিভুজের বেলায় লম্ব হচ্ছে এ এন, অতিভুজ হচ্ছে ও এ, তাহলে ও এ এন বাই ও এ ইকুয়াল টু হচ্ছে কত সাইন থিটা, ও এর ভ্যালু হচ্ছে আমাদের আর, আমি যদি এখানে লিখতাম এ এন ইকুয়াল টু হচ্ছে আমাদের আর সাইন থিটা আসতো, আমি হচ্ছে একটু ভুল লিখে ফেলছি। কিরে ভাই, মানে আমরা যেটা লিখছিলাম যে এখানে এরকম ছিল, তো আমাদের দেখো এদিকে যদি থিটা এটা যদি থিটা হয় তাহলে এদিক বরাবর হবে কত আর কস থিটা, আর আমাদের এই যে লম্ব বরাবর যে উপাংশটা সেইটার মান হবে কত আর সাইন থিটা আসতেছে। কারণ কি, এটা যদি আমাদের এ হইতো, এটা যদি ও হইতো, তাহলে এটা যদি ও হইতো তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে এটা হচ্ছে এই এ এন ভ্যালুটা দেখা যাবে কি আমাদের আর, জলদি করো ধ্রুব, ল্যাপটপের চার্জ শেষ হয়ে গেছে দেখলা না। এবং এখানে আমরা এটা লিখতে পারি কত, এটা কেন হয়েছে এটা আর সাইন থিটা, তাহলে আমরা সেখান থেকে একটা জিনিস লিখতে পারি, যেদিকে থিটা বা যেদিকে কোণ সেদিকে কস। কেউ আবার ভাবো না যে এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর যেদিকে কোণ দেওয়া আছে সেদিকে হচ্ছে আমাদের, সেদিকে হচ্ছে কস থিটা। মানে তুমি যদি এদিকে কোণ দিতা, চিন্তা করো এইদিকে ধরো আমাদের দেওয়া আছে এই ভেক্টরটার মান দেওয়া আছে 5 একক, এটা দেওয়া আছে আমাদের 30 ডিগ্রি, তাহলে এদিক বরাবর কত হবে 5 cos 30, এদিক এবং এদিক বরাবর হবে 5 sin 30। তো তোমরা sin 30, আমরা যেটা দেখতে চাইতেছিলাম যে আমাদের কোনো একটা জায়গায় যদি এখানে এটা যদি n হইতো, এটা যদি a হইতো, এটা যদি o হইতো, এটা যদি থিটা হইতো, তাহলে an এর ভ্যালুটা কেমন হয়, an হচ্ছে an বাই o n ইকুয়াল টু হচ্ছে আমাদের sin থিটা, সরি an বাই o a হচ্ছে আমাদের sin থিটা, o এর ভ্যালুটা হচ্ছে o a ইকুয়াল টু হচ্ছে আমাদের r, o ইকুয়াল টু ছিল আমাদের r, তো সেখান থেকে আমাদের an আসে কত, an আসে হচ্ছে r sin থিটা, আর an যা হবে an যা হবে এখানকার এই বরাবর OM ও তো তাই হবে, an আর OM হচ্ছে সমান পরস্পর, সেখান থেকে আসে OM ইকুয়াল টু r sin থিটা। তো এভাবে করে আমরা পাইছিলাম r sin থিটা কেমনে আসে, কারণ থিটার ভ্যালু যদি এখানে 30 ডিগ্রি হয় তাহলে এটার ভ্যালু ও এর ভ্যালুটা যদি আমাদের কত হয়, এটা যদি 5 হয় তাহলে আমরা এদিকে বলতে পারি 5 cos 30, এদিকে বলতে পারি 5 sin 30। তো এইভাবে করে আমরা যেটা পাইছি। এখন যদি তোমাদের কেউ যদি এটা এখানে একটা ভেক্টর এদিকে যদি বরাবর যদি এদিকে 45 ডিগ্রি দেয়, তাহলে এটা যদি 5 দেয়, এটা 45 না দেয়, সরি এটা 35 দিলাম। আচ্ছা তোমরা কি এটা জানো তো ভাইয়া, তোমাদের অনেক সময় কোনগুলা যখন ভার্সিটি লেভেলে যায় তখন দেখা যায় কি কোনগুলা ইচ্ছা মতো এমন ভাবে দেয় যাতে তোমরা হচ্ছে ক্যালকুলেটর ছাড়াই বাইর করতে পারো। তো আমরা 35 না দিয়ে 37 দিলাম, 37 ডিগ্রির মান তোমরা ক্যালকুলেটরে চেক করে দেখবা কত আসে, ঠিক আছে। দেখো আমরা যদি 37 দিই তাহলে এদিক বরাবর কত হবে, এদিক বরাবর হবে 5 cos 7, মানে যেদিকে থিটা বা যেদিকে কোণ সেদিকে হচ্ছে cos, যেদিকে কোণ সেদিকে cos, যেদিকে বাংলা হাতের লেখা যেদিকে কোণ সেদিকে cos। তো সেটা আমাদের একটু আগের পৃষ্ঠায় লিখছি, যেদিকে কোণ সেদিকে cos, এটা মাথায় রেখো ভাইয়া সবসময়, প্রতি পৃষ্ঠা দরকার লিখবো, তারপর ভুলো না। তাহলে এদিকে হচ্ছে cos, তাহলে এদিকে কি হবে সাইন হবে, অপোজিট লম্ব দিক বরাবর হচ্ছে sin 37। এখন ক্যালকুলেটর ছাড়া এটা বাইর করে ফেলা যায়, এটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে 4, এটার ভ্যালু হচ্ছে 3। কেন এরকম হইতেছে, 37 ডিগ্রি মানে কত, cos 37 ডিগ্রির ভ্যালু হচ্ছে দেখা যায় 0.79 সামথিং এর কাছাকাছি, ঠিক আছে, মানে 0.8 এর কাছাকাছি বলা যায়, এটা 0.8 এর কাছাকাছি বলা যায়। ক্যালকুলেটরে চাপো দেখো 0.8 এর কাছাকাছি আসে। তো এটার ভ্যালু আসলে কত, 0.8 এ লেখা যায় 4/5 না। তেমনি আবার কি cos 53 এর ডিগ্রির ভ্যালু কত, cos 53 এর ভ্যালু হচ্ছে 0.601 সামথিং, যেটাকে 0.6 লেখা যায়, যেটাকে আমরা লিখতে পারি কত 3/5। এগুলো হচ্ছে শর্টকাটে কাজে লাগে। তো এটাকে আমরা যদি sin 53 এর ভ্যালু একই, আবার কি sin 37 এর ভ্যালু একই, তাহলে দেখো sin 37 হচ্ছে 3/5, তাহলে আমি এটা যদি বলি 5 × 3/5 তাহলে কত আসবে 3। কেউ হচ্ছে ক্যালকুলেটরে বের করবে, কেউ হচ্ছে হাতে কলমে বের করবে। ওকে, তাহলে এটার ভ্যালু হচ্ছে 4 আসবে, এটার ভ্যালু আসবে 3, বা 4 এর থেকে একটু কম 3 এর থেকে একটু বেশি বা সামথিং এরকম কিছু আসবে। যাই হোক তোমাদের হচ্ছে পরীক্ষার হলে তো অ্যাকুরেটটাই লিখবা,
কিন্তু হচ্ছে অনেক সময় অবজেক্টিভ থাকে, সেখানে হচ্ছে ফার্স্ট অবজেক্টিভ অ্যান্সার করা লাগে। তো 37, 53 এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা নাম্বার, যেগুলো হচ্ছে আমরা সাধারণত 19-এ মুখস্থ করি নাই। তো এখন হচ্ছে এই দুইটা মুখস্থ রাখবা। আশা করি তোমাদের একটা অবজেক্টিভের কোশ্চেন তোমরা ক্লিয়ারলি বলতে পারবা। তো এখন আমরা তো এটা বুঝলাম যে কোনো দিকে বিভক্তকরণ। আমরা এখন এটা ছিল আমাদের লম্ব অক্ষে বিভক্তকরণ। কোন একটা ভেক্টরকে আমরা কি করলাম, যেদিকে কোণ থাকবে সেদিকে হচ্ছে cos থাকবে। আমরা মানকে দুইটা লম্ব এমন ভাবে ভাগ করলাম যে এমন ভাবে দুইটা ভাগে ভাগ করলাম যেখানে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, মানে দুইটা অক্ষে ভাগ করে দিলাম এমন ভাবে একটা ভেক্টরকে, যেন এই দুইটা ভেক্টরের এই ভেক্টরটা কিন্তু আর বাস্তব থাকবে না। তখন ভবিষ্যতে কি থাকবে, শুধুমাত্র এই দুটো অংশ থাকবে, এদিকে একটা অংশ, এদিকে আর একটা অংশ। তো এই দুটো অংশ মিলে আবার আমি এই ভেক্টরটা পেয়ে যাব। এই দুটো ভেক্টরকে যদি লব্ধি করি তাহলে আমি কি পাবো, এই ভেক্টরটা আগের ভেক্টরটা পেয়ে যাব। ধরো এদিক বরাবর একটা মান পেলাম, সেটা এক্স, এদিক বরাবর একটা মান ওয়াই। তাহলে আমরা কি পাবো, তো আমরা চাইলে কি করবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখান থেকে কি আসবে আমাদের আর স্কোয়ার এসে পড়বে। ধরো বুঝতে পারতেছো, এই আর এর ভ্যালুটা কিন্তু আমরা ইজিলি বের করে ফেলতে পারবো। ওকে, এটা যে বাইর করা যায়, এটা আশা করি তাহলে ক্লিয়ার হয়েছে। এবং আমাদের মনে রাখতে হবে যে এই যে কোণটা, এই কোণটাও কিন্তু আমরা ইজিলি বের করে ফেলতে পারবো যদি আমাদের এই মানগুলো দেওয়া থাকে। তখন আমরা কি বলবো, tan থিটা ইকুয়াল টু কত, y/x। ওকে, তো আমরা এভাবেও বের করে ফেলতে পারি। আশা করি সবার এটা ক্লিয়ার হয়ে গেছে। যে অনেক সময় x আর y দেওয়া থাকবে, বলে কি দুটো অঙ্কের মান x আর y, তাহলে আর কত থিটা কত ছিল, যেটাকে আমি আগেরটা পাইছি। তো কি হবে, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু, আজকে যেগুলো আমরা সামান্তরিক সূত্রের মধ্যে পড়ে আসছি। ওকে, তো এটা ছিল আমাদের লম্ব অক্ষে বিভক্তকরণ বা লম্ব অক্ষে বিভক্তকরণ বা লম্ব উপাংশ নির্ণয়, যেটা আমরা কি বের করছি, লম্ব উপাংশ। এখন এইটাতে লাভ আছে, কি লাভ আছে দেখো, এইটা দিয়ে আমরা অঙ্ক করতে পারি। কিভাবে অঙ্ক করতে পারি দেখো, কোন একটা ভেক্টরের ভ্যালু বলে দেওয়া আছে 5 একক, একটু পরে অঙ্কগুলা শুরু করব। এটা বলে দেওয়া আছে 30 ডিগ্রি। এই ভেক্টরটাকে লিখতে বলছে আমাকে। এই যে এই ভেক্টরটা যে ছিল, ধরো এটা একটা, এই ভেক্টরটার মান, এই ভেক্টরটাকে আমি আর ভেক্টর বললাম। এই ভেক্টরটাকে লিখবো কিভাবে আমি, তো এদিক বরাবর আসছে কত, 5 cos 30, এদিক ছিল x অক্ষ বরাবর। তাহলে x অক্ষ বরাবর কি ছিল, এটা x অক্ষ, ধরো এটা y অক্ষ। x অক্ষ বরাবর একক ভেক্টরটা কি i ক্যাপ, y অক্ষ বরাবর একক ভেক্টরটা কি j ক্যাপ। কোন একটা ভেক্টর যদি হয়, সেই ভেক্টরটাকে আমরা কি লিখতে পারি, একটা ভেক্টরকে আমরা এভাবে লিখতে পারি না যে rx প্লাস ry, এভাবে লিখতে পারি, তো লিখতে পারি। তারপর rx মানে কত, rx মানে হচ্ছে rx এর মান, বা সেটা হচ্ছে i ক্যাপ, প্লাস হচ্ছে কত y অক্ষ বরাবর মান, প্লাস হচ্ছে j ক্যাপ। এগুলো তো আমি অলরেডি তোমাদেরকে শিখাইছি যে a একটা ভেক্টর হলে ax প্লাস ay এভাবে লিখতাম, তাহলে rx প্লাস ry। তো এভাবে করে আমরা লিখলাম ভেক্টর ফাইন্ড দিয়ে। তার আমাদের এটা কি, এটা হচ্ছে x অক্ষ বরাবর মান, যেটাকে আমি rx বলতে পারি। তাহলে x অক্ষ বরাবর মান কত, 5 cos 30 i। তাহলে y অক্ষ বরাবর মান কত, y অক্ষ বরাবর মান হচ্ছে 5 sin 30। তাহলে y অক্ষ বরাবর মান যদি 5 sin 30 হয়, সেটাকে আমি ry লিখতে পারি। আর এইটাকে x অক্ষ বরাবর মান যেটা, সেটাকে আমি rx লিখতে পারি। x অক্ষ বরাবর মানকে আমি rx বললাম, y অক্ষ বরাবর মানকে ry বললাম। x অক্ষ বরাবর যে কোনো মানের সাথে যদি আমি x অক্ষ বরাবর দিকটা গুণ করে দিই, একক ভেক্টরটা গুণ করে দিই, তাহলে আমি x অক্ষ বরাবর ভেক্টরের উপাংশ পাইলাম। y অক্ষ বরাবর ভেক্টরের মানটাকে যদি আমি কি করি, মানটার সাথে আমি যদি j ক্যাপ গুণ করে দিই, তাহলে আমি কি ডিরেকশনটার সাথে মান গুণ করে দিলে y অক্ষ বরাবর উপাংশটা পাইলাম। এই দুইটার যোগফলে কি পাবো, আমি আগের যে ভেক্টরটা ছিল সেটাকে পেলাম। সেটাকে আমি তাহলে এভাবে করে লিখতে পারতাম 5 sin 30 j ক্যাপ। আশা করি তোমরা এভাবে করে ভেক্টরটা লিখে আমরা এরপর ক্যালকুলেশনের দিকে যাইতে পারবো, ফার্দার ক্যালকুলেশন করতে পারবো। ওকে, আশা করি সবাই একটু পর্যন্ত ক্লিয়ার হয়েছে। লম্ব উপাংশ দিয়ে আমরা অনেক কাজ করতে পারি। এই যে একটা 5 দিল, একটা কোণ দিল, সাথে সাথে আমরা সেই ভেক্টরটাকে লিখে ফেলতে পারবো। ওকে, লিখে ফেললাম। তারপরে আমরা কি করলাম, আমাদের যে কোনো দিকে বিভক্তকরণটা শিখলাম। যে কোনো দিকে বিভক্তকরণটা অলরেডি একবার পড়ছি, আজকে আরেকবার পড়বো। যে কোনো দিকে বিভক্তকরণ মানে হচ্ছে আমাকে একটা জিনিস দিয়ে বললো, 5 একটা ভেক্টর দেওয়া হলো। এই ভেক্টরটা দিয়ে বললো যে এটার সাথে, এরকম দিল না, ধরো এদিকে একটা ভেক্টর দিয়ে দিল 5 এটার মান। তো আমাকে বললো যে এমন দুইটা ভাগে, যেখানে ধরো আমাকে এখান থেকে একটা বললো এদিক বরাবর, আর একটা বললো এদিক বরাবর। তো এই কোণটা বলে দিল 20 ডিগ্রি বা 30 ডিগ্রি, এই কোণটা বলে দিল 40 ডিগ্রি। দেখো আমাদের আগের বেলায় কিন্তু কি ছিল, মধ্যবর্তী কোণ দুইটা ছিল, কত মধ্যবর্তী কোণটা ছিল
90 ডিগ্রি। এখানে এমন ভাবে ছিল যাতে মধ্যবর্তী কোণটা ছিল 90 ডিগ্রি। এখন এই দুটো যোগফল কত হবে? 30 আর 40 মিলে আসবে 70 ডিগ্রি। তাহলে এটা আসলে কি হয়ে গেছে? 90 ডিগ্রি হচ্ছে না। তাহলে আমি তো আগের সূত্র অ্যাপ্লাই করতে পারবো না। আগের বেলা ছিল 90 ডিগ্রি, দুইটা ভাগে ভাগ করতে বলছিল যখন এই ভেক্টরটাকে, তখন এটা কি ছিল? 90 ডিগ্রি ভাগে ভাগ করতাম। এখন এখানে কি হবে? এখন এখানে আর 90 ডিগ্রি হবে না, এখন হচ্ছে মধ্যতে যে কোনো কোণ, এই যে কোনো কোণটা হবে কত? এটা যে কোনো কোণ হচ্ছে 70 ডিগ্রি, যে কোনো কোণ হচ্ছে 70 ডিগ্রি, বা মানে 30 30 30 40, বা এটা 30 দিলাম, এটা 20 দিলাম, তোমার ইচ্ছা মতো দিলাম। এই ভেক্টরটার মান ছিল 5। এখন আমি এটাকে ভাঙা, এই ক্ষেত্রে আমি কি পাবো? এগুলো আমাকে একটু বাইর করতে হবে। এই যে এই বরাবর কত আছে, এই বরাবর কত আছে ভেক্টরটা, সেটা, এই ভেক্টরের মান কত সেটা আমি বাইর করব। এই যে এখানে এদিকে কত মান আছে, এদিকে কত মান আছে, এটা বাইর করার জন্য আমাদেরকে একটা থিওরি শিখতে হবে। সেই থিওরিটা কি? সেটা ছিল আমাদের ম্যাথের মধ্যে ছিল, ম্যাথের 7.6 অধ্যায়ে, এসি আহমেদের 7.6 অধ্যায়ে আমরা একটা নতুন জিনিস শিখবো। সেই জিনিসটা হচ্ছে ত্রিভুজের যে কোনো বাহু, এটাকে জানতে হবে, ত্রিভুজের যে কোনো বাহু তার অনুরূপ কোণের সাইনের সমানুপাতিক। সেখান থেকে আমরা আসতে পারি এটা। তো যে কোনো বাহু তার অনুরূপ কোণের সাইনের সমানুপাতিক। তাহলে যে কোনো একটা বাহু চিন্তা করি, আমরা ত্রিভুজটাকে আঁকি এ বি সি, তাই তো? এ বি সি ত্রিভুজ। তাহলে এই বড় হাতের এ বি সি দিয়ে আমরা কি বুঝাই? সাধারণত কোণ বুঝাই, তাই না? এর বিপরীত বাহুর দৈর্ঘ্য, যেটাকে আমি বলবো এ, বি এর বিপরীত বাহুর দৈর্ঘ্যকে আমরা বি দ্বারা প্রকাশ করি, সি এর বিপরীত বাহুর দৈর্ঘ্যকে আমরা সি দ্বারা প্রকাশ করি, মানে ছোট হাতের সি। এটা ছোট হাতের সি হবে, মানে ছোট হাতের মানে হচ্ছে মানে স্মল সি, মানে আমরা যেটা বলবো এই ছোট তো এই যে ছোট হাতের এবিসি দিয়ে আমরা কি বুঝবো? এটা দিয়ে আমরা সাধারণত বাহুর দৈর্ঘ্য বুঝবো। তার মানে হচ্ছে এ বি ইকুয়ালস টু হচ্ছে কত? এ বি ইকুয়ালস টু সি। তার মানে বিসি ইকুয়ালস টু হচ্ছে কত? আমাদের এ। আর এসি ইকুয়ালস টু কত? এসি ইকুয়ালস টু হচ্ছে আমাদের বি, মানে যেটা নাই যেটার মধ্যে, এসি ইকুয়ালস টু হচ্ছে আমাদের বি। তো যে কোনো বাহুর দৈর্ঘ্য তার বিপরীত কোণের সাইনের সমানুপাতিক, বা যে কোনো বাহু। তাহলে এ বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, তার বিপরীত কোণের সাইন হচ্ছে কি? বিপরীত কোণটা হচ্ছে এ, তাহলে বিপরীত কোণের সাইন এ এর সমানুপাতিক। তাহলে এখান থেকে কি লেখা যাবে? কে সাইন এ লেখা যাবে না? লেখা যাবে। সূত্রটা একটু চেক করি। ত্রিভুজের যে কোনো বাহু তার বিপরীত কোণের বা অনুরূপ কোণের সাইনের, বিপরীত কোণে, অনুরূপ কোণ না, অনুরূপ কোণ না লেখা, লেখো বিপরীত কোণের সাইনের সমানুপাতিক। অনুরূপ লিখলেও কোনো সমস্যা নেই, বিপরীত কোণের সাইনের সমানুপাতিক। তাহলে এ ইকুয়ালস টু কি হচ্ছে? কে সাইন এ। তাহলে এখান থেকে লেখা যাবে এ সাইন এ ইকুয়ালস টু কে। তেমনি অনুরূপ ভাবে কি লেখা যাবে? বি সমানুপাতিক কি হবে? এই দেখো বি, যে কোনো বাহুর দৈর্ঘ্য তার অনুরূপ কোণ, মানে এটা বি এর সাইনের সমান, তার অনুরূপ কোণের সাইনের সমানুপাতিক, তাহলে সাইন বি এর সমানুপাতিক। তাহলে বি ইকুয়ালস টু লেখা যাবে কে সাইন বি। সেখান থেকে কি আসবে? বি বাই সাইন বি ইকুয়ালস টু আসবে কি। তেমনি অনুরূপ ভাবে সি এর জন্য তো লেখা যাবে রে ভাই, সি, এই যে ছোট হাতের সি, তো সি এর জন্য লেখা যাবে কত? সি সমানুপাতিক সাইন সি। তো সেখান থেকে লেখা যাবে সি ইকুয়ালস টু হচ্ছে কে সাইন সি। তো সেখান থেকে আবার লেখা যাবে কি সি বাই সাইন সি ইকুয়ালস টু কে। এই কে এর একটা ভ্যালু আছে, সেটা হচ্ছে টয়েস আর। এটা পরে পড়বো না আমরা, যখন আমরা ম্যাথ করব। পরিবৃত্তের ব্যাসার্ধ, এটা টয়েস আর, মানে টয়েস আর, বা মানে আর হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ, সেখানে পরিবৃত্তের ব্যাসের সমান হয়। এই অনুপাতগুলো, এগুলো আমরা পরে একটা প্রমাণের মধ্যে পড়বো। তো তোমরা দেখো এ বাই সাইন এ, এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি, তাহলে এগুলা কি আসে? সেগুলো যদি আমরা একটু খেয়াল করি, আমরা দেখতে পাই কি এ বাই সাইন এ ইকুয়ালস টু হচ্ছে বি বাই সাইন বি ইকুয়ালস টু হচ্ছে আমাদের সি বাই সাইন সি ইকুয়ালস টু হচ্ছে কে। আমাদের এই সূত্রটা কাজে লাগাবো আমরা। তাহলে এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি, এটা যদি কাজে লাগাই তাহলে আমরা কি পাবো? কাজে লাগাবো আমরা এখন কি পাবো? এখন পাবো হচ্ছে আমরা একটা সামান্তরিক আঁকবো।
আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে এসি দ্বারা আমরা এসি একটা ভেক্টর ছিল, যে ভেক্টরটার মান হচ্ছে কত, এসি ভেক্টরের মান হচ্ছে আমাদের আর। আমি আরটাকে দুইটা উপাংশে ভাগ করবো, একটা হচ্ছে আলফা কোণে এদিক বরাবর কত, বিটা কোণে এদিক বরাবর কত, এটা যে কোনো কোণ আমি জানি। ওকে, তো আমি এই সামান্তরিকটা যদি দেখি এবিসিডি একটা সামান্তরিক, তাহলে এই বিপরীত কোণগুলো অবশ্য সমান, এটা আলফা হলে এটা আলফা হবে, এটা বিটা হলে এটাও বিটা হবে। আর একটা জিনিস চিন্তা করো, তো এই আলফা বিটা হলে এইটা এইটার এই কোণের অনুরূপ কোণ কোনটা, এটা, তাহলে এটা কি হবে, আলফা প্লাস বিটা হবে এই মান। তাহলে এই কোণটার মান কত হবে, এই কোণটার মান হবে আমাদের 180 মাইনাস আলফা প্লাস বিটা, তাই না? এটা আমরা যদি এখানে বাইরে লিখি কত হবে, 180 মাইনাস আলফা প্লাস বিটা। তাহলে আমরা একটা ছোট একটা ত্রিভুজ চিন্তা করতে পারি, যে ছোট ত্রিভুজটার মান হচ্ছে, এখানে আমরা যদি চিন্তা করি সেই ত্রিভুজটা হচ্ছে এরকম একটা ত্রিভুজ, এই কোণটা হচ্ছে আমাদের বিটা কোণ, এই কোণটা হচ্ছে আমাদের আলফা কোণ, এই কোণটা হচ্ছে 180 মাইনাস আলফা প্লাস বিটা। ওকে, এবং এই বিন্দুগুলা কি, এ বি সি। আবার তোমরা একটা জিনিস চিন্তা করো, বিসি যা এডিও কিন্তু তা, বিসি আর এডি সমান, কারণ কি বিপরীত বাহু, তাই না? সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, এই জায়গা থেকে আমরা একটা জিনিস লিখতে পারি এই সূত্রটা অ্যাপ্লাই করে, এ বাই সাইন এ, মানে কোন একটা বাহু তার বিপরীত কোণে, এই বাহুটা এটা ছিল আর, এটার মান, তাহলে আর বাই কি হবে এই কোণটা, তেমনি এই যে বিসি বাই কি হবে, বিসি হবে কি আমাদের, আমরা যদি এখানে লিখি বিসি হচ্ছে বিপরীত কোণের সাইনের সমানুপাতিক, বিসি হচ্ছে বিপরীত কোণ, বিসি এই যে বিসি বাহুটা, এই বিসি বাহুর বিপরীত কোণটা, বিপরীত কোণ হচ্ছে এইটা, আমরা একটা অন্য একটা কালি ইউজ করি তাহলে ক্লিয়ার হবে। এই বিসি বাহুটার বিপরীত কোণ কোনটা, এই বিসি বাহুর বিপরীত কোণ কোনটা, এই বিসি বাহুর বিপরীত কোণ হচ্ছে আমাদের এইটা, তাহলে বিসি বাই সাইন আলফা। এরপরে আমরা যদি দেখি এই যে আমাদের এখানে যে এই কোণটা, এই সি কোণটা, বিটার বিপরীত কোণ কোনটা, এই যে এবি বাহু, এবি বাহুর বিপরীত কোণ কোনটা, এই যে এইটা, এবি বাহুর বিপরীত কোণ এইটা, তাহলে যদি এটা হয় তাহলে এবি বাই কি হবে, এবি বাই সাইন বিটা হবে, তাই তো? আরেকটা কি যদি চিন্তা করি, আর বাই আর, এই যে এটা যদি এটার মান যদি আমি আর চিন্তা করি, মানে এটাকে এসি চিন্তা করলাম, এসি ইকুয়াল টু কত হবে, সাইন 180 মাইনাস, একটু থার্ড ব্র্যাকেট দিয়ে দিই, 180 মাইনাস আলফা প্লাস বিটা হবে। এটা যদি আমাদের ক্লিয়ার থাকে, সাইন 100 প্লাস 80 মাইনাস আলফা প্লাস বিটা, তাহলে আমি এগুলা আমরা কি মুছে বলতে পারি যে এসি আর কি এডি কি পরস্পর সমান না, সমান তো, আমরা একটু আগে লিখছি। তাহলে তোমরা আরেকটা লাইন লেখো, আমি এখানে একটু মুছে দিই ভাই, তাহলে আমার জায়গা ভালো পাবো আমি। ওকে, তাহলে আমরা এখান থেকে কি পাবো, এসির পরিবর্তে আমি লিখতে পারবো কত, এসির পরিবর্তে আমি এডিও লিখতে পারবো, আমি আরেকটা লাইন লিখে ফেললাম, সরি বিসি আর এডি সমান, আল্লাহ কি লিখলাম আল্লাহ, এসির পরিবর্তে আমি লিখতে পারবো আর, এসির পরিবর্তে আমি লিখতে পারবো হচ্ছে আর, এসির পরিবর্তে আমি লিখতে পারবো আর, আর বিসির পরিবর্তে আমি লিখতে পারবো এডি। আমি আরেকটা লাইন লিখে ফেললাম, তোমরাও লিখে ফেলো, বিসির পরিবর্তে আমি লিখলাম এডি। আচ্ছা, আমি চাইলে এইটাকে মান দিলাম পি, এই এবির মানটা দিলাম পি আর এডির মানটা দিলাম কিউ, তাহলে এডির পরিবর্তে আমি মান লিখলাম কিউ আর এবির মানটা আমি লিখলাম পি। তাহলে আমরা আরেকটা লাইন লিখে ফেললাম, আচ্ছা এখানে লিখি, অন্য জায়গায় লিখি, এবির পরিবর্তে আমি লিখলাম, এবির বাগা হচ্ছে পি বাই সাইন বিটা, তাহলে এডির পরিবর্তে আমি লিখলাম কিউ, কিউ বাই সাইন আলফা, আর আর এর জায়গায় দেখো 180 মাইনাস আলফা প্লাস বিটা কোন কোয়াড্রেন্টে, দেখো 180 এখানে, মাইনাস 180 পর্যন্ত গেলাম, তারপর মাইনাস এইখানে, মাইনাস 180 মাইনাস থিটা কোনখানে আছে, এই জায়গায় আছে, এই কোয়াড্রেন্টে, এই কোয়াড্রেন্টে কার ঘর, সাইনের ঘর, তাহলে অবশ্যই এটা পজিটিভ, সাইনটা যদি হয় সাইন অবশ্যই পজিটিভ, তাহলে অবশ্যই কি হবে, সাইন আলফা প্লাস বিটা হয়ে যাবে, সাইন আলফা প্লাস বিটা হয়ে গেল। তাহলে আমাদের সূত্র দ্বারা গেল, অপর পৃষ্ঠা লিখি আমরা এবার, এদিকে একটা ছিল, এদিকে আরেকটা ছিল, এখানে ছিল আর, এটা ছিল পি, এটা ছিল কিউ, এটা ছিল আমাদের আলফা, এটা ছিল আমাদের বিটা। তাহলে আমরা সেখান থেকে লিখতে পেলাম পি বাই, যেটা সাথে নাই সেটা আসবে সাইন বিটা, কিউ বাই কি আসবে সাইন আলফা, আর বাই কি আসলো সাইন আলফা প্লাস বিটা। তাহলে আলফা আর সাইন আর তো সবগুলোর জন্য, কারণ আমি যদি পি এর মানটা চাই, তাহলে এই যে এই দুটো ইকুয়েশন থেকে কি, এই যে এই দুটো ইকুয়েশন থেকে কি লেখা যাবে, সাইন বিটাটা উপরে চলে যাবে, আর বাই সাইন আলফা প্লাস বিটা তো নিচে থাকবেই, এটা সব সময় কমন থাকবে, উপরে চলে যাবে সাইন বিটা, আর কিউ এর বেলায় কি আসবে, কিউ এর বেলাটা এখানে লিখলাম, এই যে এই দুটো ইকুয়েশনের মধ্যে লেখা যাবে হচ্ছে আর সাইন আলফা বাই হচ্ছে সাইন আলফা প্লাস বিটা। তা আমরা যদি এটা খেয়াল করি, তাহলে আমরা
একটা অঙ্ক করলে এটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো পুরাপুরি মোট আর এর সাথে পুরাপুরি মোট কোণটা তো আসতেছেই, আলফা প্লাস বিটা তো হচ্ছে পুরাপুরি মোট কোণটা কত, ধরো একটা 30,000 একটা 40,000, মোট মান হচ্ছে 70 ডিগ্রি। তো এইটা এখানে এসে বললো, আর যার সাথে যেই কোণটা নাই সেটা আসবে তার সাথে, তার বেলায় মানে পি যার সাথে যেই কোণ নাই বিপরীত কোণটা আসে সবসময়, তাই না? ধরো পি এর সাথে বিপরীত কোণটা কোনটা, কিউ সরি বিটা, এটা আসলো, তাহলে বিপরীত কোণটা আসবে, যেই কোণটা সাথে নাই সেটা আসবে, বিপরীত কোণ আসবে ওইটার বেলায়, মানে যেই কোণটা সাথে নেই সেই কোণটা আসবে। আমরা যদি একটা অঙ্ক করি জলদি জলদি তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব। ধরো আমাদের এদিকে ছিল কত 5, এদিকে দিলাম 30 ডিগ্রি, যেটা হচ্ছে আমাদের পি, এটা ছিল আর এর ভ্যালু ছিল 5 আমি বলে দিলাম, আর এদিকে আরেকটা দিলাম যেটা হচ্ছে কত, এই কোণটা দিলাম হচ্ছে আমরা 40 ডিগ্রি। ওকে, এইটাকে আমি বললাম যে, ধরো পেন কালারটা চেঞ্জ করে দিই, এইটা করলাম কিউ, এটাকে বললাম পি, পি কত কিউ কত আমি বাই করতে বললাম। ওকে, তো আর এর ভ্যালু ছিল হচ্ছে কত, আর এর ভ্যালু ছিল 5। আশা করি এখন সবার ক্লিয়ার হয়েছে। কোণগুলো যা ছিল 40 ডিগ্রি, তখন আমাকে বললো পি এর ভ্যালু বের করার সময় আমি কি করব, আরটা তো উপরে রাখতে হবে, তো 5টা উপরে রাখলাম, আর এর ভ্যালু তো 5, 5 নিচে হচ্ছে কত, নিচে হচ্ছে এই দুইটার যোগফল সাইন আলফা প্লাস বিটা, তাহলে সাইন আলফার ভ্যালু ছিল 30 ডিগ্রি, বিটার ভ্যালু ছিল 40 ডিগ্রি, তাহলে সাইন 30 প্লাস 40। আর পি এর সাথে কোন কোনটা নাই, পি এর যখন নিব, পি এর সাথে হচ্ছে যেই কোনটা নাই সেটা নিব, 40 ডিগ্রি নাই তাহলে সাইন 40 ডিগ্রি। ওকে, কিউ এর বেলায় কি হবে, 5 সাইন, নিচে তো সমান, নিচে 30 যোগ 40 সেটা আসবেই, আর হচ্ছে যেই কিউ এর সাথে কোন কোনটা নেই, 40 আছে সাথে, যেটা নাই সেটা আসবে, মানে যেটা নাই সেটা আসবে, যেটা সাথে নাই সেটা আসবে। এভাবে করে আমরা যে কোনো দিকে বিভক্তকরণ করে ফেলবো, আমরা যে কোনো দিক বরাবর ভাঙতে পারবো, এটা ছিল আমাদের একটা সুবিধা। মানে আগে তো আমি কেবলমাত্র 90 ডিগ্রি বরাবর ভাঙতে পারতাম, এখন আমার ইচ্ছা মতো যেদিকে লাগবে ভেক্টরটা আমি সেদিকে নিয়ে হিসাব করে ফেলতে পারবো। তো এইভাবে করলে আমাদের অনেক সুবিধা আছে, আমরা এগুলোর অ্যাপ্লিকেশন পরবর্তী ক্লাসগুলোতে দেখবো। তো আজকে একটু পর্যন্তই। ওকে, এই ক্লাসটা অলরেডি একবার করা হয়েছিল, আজকে আবার রিভিউ করলাম, তোমাদের অনেকেরই আবদার ছিল এই ক্লাসটা ভালো করে বুঝো নাই, তো এই জন্য আমরা রিভিউ করলাম। আশা করি এরপরে আর এই ক্লাসটা নেওয়া হবে না। তো আজকে একটু কি, থ্যাংক ইউ।